আমার তো কৌতূহল হয় উনি মৌলানা ভাসানীর আর এই যে মজলুমের রাজনীতি সেটিকে উনি কখনোই আমাদের এই সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন নাই, যদিও ছাত্র বয়সে যখন কলকাতায় আর্ট কলেজে পড়েন সেই সময়টা খাকসার আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিলেন। সুলতান শুধু কোনো শিল্পী নন, সুলতান দার্শনিক, কোনো তাত্ত্বিক জায়গার থেকে নয়, এটা প্রায়োগিক জায়গা, সেটি জীবন দর্শন, জীবন আচরণ এবং সেই অনুযায়ী তার এই কর্মযোগ। মানে যদি আমি পেইন্টিংটাকে বলি, প্রথম সাক্ষাৎ আসলে দূর থেকে। সেই দূরত্ব প্রথমত হচ্ছে অন্যদের কথা শুনে কৌতূহল। অন্যদের কথা বলতে আমি যখন কলেজ শেষ হলো, আমার না কলেজে শুরু হলো 87 সাল, সেই সময়টায় আমি ফিল্ম সোসাইটির সঙ্গে এক ধরনের সংলগ্নতা তৈরি হয়, ছবি দেখা নিয়ে আলোচনা। সেখানে তারেক মাসুদের খোঁজ পাই। তারেক মাসুদ একটি সিনেমা তৈরি করছেন যার নাম আদম সুরত। আচ্ছা, আদম সুরতের বিষয় আশয়, আচ্ছা এরকম একজন পেইন্টার আছেন, মূলত তার জীবনের যেসব ছোটোখাটো গল্প সেই ছবি করিয়ে তারেক ভাই, হয়তো সরাসরি তারেক ভাইয়ের সঙ্গেও না, অন্যেরা তারেক ভাইয়ের ছবি নিয়ে গল্প করতেছেন। ছবির বিষয় হচ্ছে একজন পেইন্টার যিনি এমন বোহেমিয়ান জীবনযাপন করছেন, এই মুহূর্তে থাকেন নড়াইলে তার জন্মস্থানে। তাকে নিয়ে বিচিত্র সব গল্প। উনি পশু পাখি পোষেন, সাপ পোষেন, তারপরে লম্বা চুল, কখনো নাকি উনি মেয়েদের মতন শাড়ি পরেও ঘুরতেন। এইসব বাহ্যিক অবয়বের গল্পটা শুনে, এগুলো শুনেই কিছু মাত্রায় কৌতূহল হয়। ততদিনে জার্মান কালচারাল সেন্টার মানে গেটে ইনস্টিটিউটে 87 সালে একটা এক্সিবিশন হয়। সেই এক্সিবিশনে সুলতানের ছবি এবং সুলতানকে দেখতে পাওয়া, তখনও আসলে পরিচয়ের মতন কোনো কারণ ঘটে নাই, আর আমার এমন কোনো ওরিয়েন্টেশন নাই পেইন্টিংয়ে, বা আমি তার সম্পর্কেও খুব বেশি কিছু জানি না। তো দূর থেকে দেখার এক ধরনের মুগ্ধতা তৈরি হয়। এর পরপরই আসলে আমি খোঁজ খবর করতে শুরু করি সুলতান কে, কী, কেন। সেই খোঁজ খবরের একটা বড় অংশ ছিল আসলে তারেক মাসুদের সংলগ্নতা। তারেক ভাইয়ের কাছ থেকে তার ছবির বিষয় কত দূর কী, তখনও ছবিটা হয়নি, রিলিজ হয়নি। ছবিটা দেশের বাইরে আসে, কিন্তু তারেক ভাইয়ের সঙ্গে, তারেক ভাইও তখন দেশের বাইরে আসেন, মানে দেশের বাইরে একটা শো হয়ে থাকবে, বাংলাদেশে কোনো শো হয় নাই। তো আমি তারেক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে তার এই ছবির বিষয় নিয়ে কথা শুরু হওয়া। ততদিনে আহমদ সফর একটি লেখা পড়ে আমার এক ধরনের কৌতূহল জাগে, আচ্ছা সুলতানকে নিয়ে তাহলে একটা পাবলিকেশন তৈরি করা যাক। সো এই পাবলিকেশনে কী থাকবে, সুলতান সম্পর্কে যা যা কিছু শোনা যাচ্ছে বা যা কিছু লেখাপত্র আছে সেগুলো একসঙ্গে করা। তো এই একসঙ্গে করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি তখন 89 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো 89 ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সূত্রে পাকিস্তান কোয়ার্টারলি বলে একটি পাবলিকেশনের রেফারেন্স পাই অন্যদের লেখায়। এই লেখাটা খুঁজে বার করি লাইব্রেরি থেকে। সেটা ছিল 52-তে পাবলিশ হওয়া পাকিস্তান কোয়ার্টারলি, সেটা করাচির থেকে। বা ওই অন্যদের লেখাপত্র যখন আমি খুঁজছিলাম, ওই এক্সিবিশনটার ব্রোশিওর, সেখানে অন্যদের লেখার সূত্রে একটা লেখার রেফারেন্স পাওয়া গেল। তো সেটা খুঁজে পাওয়ার পরে আমার মধ্যে একটা অন্য উত্তেজনা তৈরি হয়। আচ্ছা, এই শিল্পী তার যখন বয়স কম ছিল 52 সালে, তাকে নিয়ে লেখা কি ছিল সেটা দেখার পরে, এবং কয়েকটা ছবি, সেই সময়ের কিছু প্রিন্ট ওইটার পাবলিকেশনটার মধ্যে ছিল, তাকে নিয়ে যে ফিচারটা ছিল সেটা। তো এটা পাওয়ার পরে মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়ে যায় আমরা একটা পাবলিকেশন করব, কারণ এটা ট্রান্সক্রাইব করা এবং আরও অন্যান্য লেখা একই সঙ্গে। কাছাকাছি সময়ে হাসনাত আব্দুল হাই একটি উপন্যাস লিখছেন, তখনও কাগজে ধারাবাহিকভাবে বেরোচ্ছিল কোথাও।
বা কোনো ঈদ সংখ্যা বা কোনো একটা ইয়েতে সুলতান নামেই একটা, তো সেটিও ততক্ষণে পড়ার সুযোগ হয়। এবং সফা ভাইয়ের সুলতান প্রসঙ্গে লেখাটা পড়বার পরে আমি তার সঙ্গে দেখা করি, এবং উনি শুধু সেই লেখার পারমিশন দেন না, সঙ্গে সঙ্গে একটা কবিতার বইও দেন, মানে যেটি আমার জানা ছিল না, একটি প্রাচীন বটের কাছে প্রার্থনা এই শিরোনামে একটা দীর্ঘ কবিতার বই, যেটিও সুলতানকে উদ্দেশ্য করেই লেখা। যাই হোক, এগুলো পাঠ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা মোটামুটিভাবে ডিজাইন তৈরি হয় যে আমরা সুলতানকে নিয়ে একটা পাবলিকেশন করব। তাহলে পত্রিকার একটা নামও ঠিক করা গেল, নৃ পত্রিকাটার নাম। তো তার প্রথম সংখ্যা হিসেবে আমরা সুলতানকে ট্রিবিউট করে 90-এর অগাস্ট মাসে এটা পাবলিশ হয়। তো এই পাবলিকেশনের প্রয়োজনে আমরা নড়াইল যাই একটা ইন্টারভিউ নিতে। শাহাদুজ্জামান, যিনি পরবর্তীতে আমরা তাকে লেখক হিসেবে দেখব, তখন শাহাদুজ্জামান মুন্না ভাই তখন ফিল্ম সোসাইটির সঙ্গে সম্পৃক্ত, আবার ওনারা একটা পত্রিকা বার করতেন প্রসঙ্গ নামে, সেই সূত্রে তাকে চেনা, এবং তাকে নিয়ে আসলে আমরা মানে আমি সুলতানকে নড়াইলে প্রথমবারের মতন দেখতে পাই। এইটা একটা আমাদের একটা প্রয়োজনের সূত্রে দেখা হওয়ার গল্প। আচ্ছা, প্রথমবার তো সেই ইন্টারভিউটার জন্য আমার ভূমিকা বিশেষ কিছুই ছিল না, ইয়েকে সঙ্গীতে থাকাটাই আমার কাজ, মুন্না ভাইয়ের, শাহাদুজ্জামানের। তো এরপর যেটা হয়, পত্রিকাটা ছাপা হওয়ার পর সেটা দিতে যাওয়ার উপলক্ষ করে যাওয়াটা শুরু হয়, এবং এরপর আমি সময় সুযোগ পেলে একাই চলে যেতাম রাতের কোনো গাড়িতে উঠে যশোর থেকে আবার আরেকটা ভোরবেলার কোনো ছোটো গাড়িতে করে নড়াইল থেকে নেমে ভোরে অপেক্ষা করা যে উনি কখন উঠবেন। আমার সেই সময়টার সুযোগ হয় নড়াইল শহরে চিত্রা ঘুরে বেড়ানো, এবং চিত্রাতে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে সকালবেলা হাজির হওয়া, পেছন দিকে গেটে উকিঝুঁকি দিয়ে দেখা উনি উঠলেন কি না। তো তখন দেখা সাক্ষাৎ শুরু হলো, এবং এরপরে বার কয়েক আমি সুলতান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। আমরা সুলতানকে এস এম সুলতান হিসেবে জানি, কিন্তু এস এম সুলতানের আরও বিবিধ পরিচয়। একটা তো প্রাথমিকভাবে তার ধরেন এই লম্বা জব্বা পরা, চুল লম্বা, কখনো এই সাপ পোষেন, এই ইয়েদের আপনার শাড়ি পরে বাঁশি বাজান, ঘুরে বেড়ান রাধাকৃষ্ণের সাজে, এই ধরনের নানান মিথ গল্পগুলো বড় হয়ে আসে। কিন্তু একটা বড় জায়গা যেটা আমাদের নজরের বাইরে চলে আসে, যেটি আসলে সুলতানের শিল্পী সমাজের বাইরের যে চরিত্র, যেটি আমরা আসলে শহরের মানুষজন জানি না। আমি এই প্রসঙ্গে সুলতানেরই কিছু ভাষ্য কথা, যেটি কিছুটা তো আমরা আদম সুরতে পাই, কিন্তু এর বাইরে অনেক জায়গা আছে। আমি যেমন ধরেন উনি আদম সুরতেও আমরা দেখি যে ক্যানভাসে গাব দিয়ে চটের ক্যানভাস পাকা করে সেখানে অক্সাইড ইয়ে করে মিহি করে সেটাকে রং বানানোর যে গল্প, সে তাই দিয়ে ছবি আঁকানো। তো একটা জায়গায় উনি অনেক সুন্দরভাবে বলছেন যে ক্যানভাস, এই যে বিদেশি রং, আমাদের তো দেশে আর অয়েল পেন্টিংয়ের রং তৈরি হয় না, তো এই যে ক্যানভাস, বিদেশি রং, এগুলো তো অনেক দামি। তো আমাদের ছবি আঁকতে গেলে সাধারণভাবে নতুন মানুষের জন্য তো আরও বেশি, যে ছোট ক্যানভাস, কম রং খরচ করে যেন ছবি আঁকা যায়। তো ওনার কথা হচ্ছে, যদি প্রথমেই আমি আমার ফ্রেমটাকে ছোট করে ফেলি, তাহলে আমি আমার অন্তরের ছবিটা আঁকবো কী করে, মানে সেটা তো ছোট সীমাবদ্ধ হয়ে যাবে। প্রসারিত দৃষ্টিকোণ তৈরি হওয়ার জন্য আমার এই মুক্তিটা দরকার, আমার ক্যানভাসটা বড় করা দরকার। মানে আমার রংটা, ক্যানভাসটা বড় করতে হলে তাহলে একটা খরচের যে প্রসঙ্গ, সেই খরচটা কী করে মিট করা যায়, তার জন্যই উনি আসলে এরকম দেশীয় সরঞ্জাম বা অ্যাভেলেবল যা কিছু তাই দিয়েই ছবি আঁকার বন্দোবস্ত করবেন। তো এইটা আমার কাছে প্রাথমিকভাবে একটা
অর্থকরী কলা কৌশলগত জায়গার বিষয় মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে মানে এই তার অন্যান্য চিন্তার সঙ্গে বা ওনার কথা শুনে সেগুলোর কথার কার্যকারণ কি সেটার খোঁজ খবর করতে গিয়ে আমার কয়েকটা জিনিস মনে হচ্ছিল। একটা প্রথম বড় জায়গা, যেটি অন্যান্য জায়গায় থাকলেও যেটাকে আমি এখন বড় করে দেখতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে প্রচুর বড় বড় শিল্পী আছেন। বাংলাদেশেও সুলতান সমকক্ষ, সুলতানের চেয়ে বড় ছোটোর বাইরে অনেক বড় শিল্পী আছেন। আমরা কামরুল হাসান, জয়নুল আবেদিন, শফিউদ্দিন, ওনাদের কথা জানি, আরও অনেকের নাম না নিলেও চলে। কিন্তু এই একই রকম হয়, নাম নিয়ে আমরা যখন প্রায় বলতে শুনি যে সুলতানের সঙ্গে মানে ভ্যান গগ, দালিদের সঙ্গে সুলতানের ছবি, এটা অনেক প্রদর্শিত, সেটা নিয়ে যে প্রাইড, আমার কাছে এগুলো অনেক বড় কোনো ঘটনা মনে হয় না। অনেক বড় ঘটনা হচ্ছে সুলতান শুধু কোনো শিল্পী নন, সুলতান দার্শনিক, সুলতান আর তার শুধু সেই দর্শন মানে কোনো তাত্ত্বিক জায়গার থেকে নয়, এটা প্রায়োগিক জায়গা, সেটি জীবন দর্শন, জীবন আচরণ, এবং সেই অনুযায়ী তার এই কর্মযোগ। মানে যদি আমি পেইন্টিংটাকে বলি, ওনার কর্মযোগের মধ্যে যেমন বিজয় সরকারদের সঙ্গে উনি গানের দলে বাঁশি বাজাতেন, সেটাও তার কর্মযোগ। তারপরে তো অন্যদের যে মনোরঞ্জনের জন্য উনি শাড়ি পরে নেচে বা বাঁশি বাজে রাধাকৃষ্ণ সে যে কাণ্ড করেন, সেটাও তার এক কর্মযোগ। তা আচ্ছা, এর বাইরে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই জীবন দর্শনের জায়গায় শুধু ওনার কথা না, আমরা আহমদ সাফার ভাষ্যে জানি, অন্যদের যেতেও তাকে নিয়ে লিখতে গিয়ে দু চার কথা লেখা হয়। সুলতানের কৃষক, যেটি সবার আগে চোখে পড়ে এখন, যে মাসেলের কারণে তারা একটা মনুমেন্টাল চেহারা নিয়ে হাজির আছেন ক্যানভাসে। আর সেটা উনি যখন স্পষ্ট করে বলেন যে আমি এই যে সাধারণ কৃষক যারা যুগে যুগে বঞ্চিত, লাঞ্ছিত, তাদের অন্তর্গত শক্তিটাকে, তাদের বেঁচে থাকার একটা মর্মযাতনার মধ্যে বেঁচে থাকার যে শক্তি, সেইটিকে একটা প্রস্ফুটিত করার ক্যানভাসে সেটাকে হাজির করার জন্যই এদেরকে আরও ইনার স্ট্রেংথটাকে প্রজেক্ট করার বিষয়টা আসছে। এখন এটা কেন উনি বলছেন, তার ক্যানভাসে কেন শহরের এই যে কোলাহল, এই যে ঘরবাড়ি, এই যে ব্রিজ, গাড়ি ঘোড়া, এগুলো নাই কেন, সেগুলো নিয়ে উনি কথা বলছেন যে হরাইজন্টাল লাইন বা এই ভার্টিক্যাল লাইনের জায়গা থেকে যদি বলে যে ক্যানভাসে তার কোনো ইলেকট্রিক পোল নাই। কিন্তু কাহিনীটা আমার কাছে যেটা মানে আমি যতটুকু আন্দাজ করতে পারি, যে এই যে ধরেন কলোনিয়াল পিরিয়ড, সে সময়ে শোষণের যে মাত্রা, সেটি যদি প্রান্তিক পর্যন্ত যে চেহারায় আসুক, আমরা জানি নীল চাষিদের কথা, বা জমিদারদের সময়ে, বা পরবর্তীতে পাকিস্তান, বা তারও পরে আজকের বাংলাদেশে, সকল সময়েই মানে এটা একটা ধারাবাহিকভাবে আমাদের এই যারা জমিনে ঘাম ঝরায় ফসল ফলাচ্ছেন, আমাদের সকলের মুখের আহার্য যোগাচ্ছেন, তারা অভুক্ত থাকে কি করে? তাদের কেন এই অপুষ্টিতে ভুগতে হয়? তাদের কেন ক্ষুধার যন্ত্রণা সইতে হয়? এইটি তাকে আসলে যেই সময়ে উনি ফের গ্রামে চলে গেলেন, এই তার জগৎ সংসারের বিভিন্ন জায়গায় বিচরণের পর, সেই সময় আসলে উনি চাক্ষুষ, শৈশবে হয়তো দেখছেন, কিন্তু তখন সেটি এভাবে তাকে পীড়িত না করলেও এই সময়টায় এসে ওনাকে ভীষণভাবে পীড়িত করে থাকবেন। এবং তেভাগার সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু মানুষজন, যাদের মধ্যে নূর জালাল একজন, এই যশোর নড়াইল অঞ্চলে, তার সঙ্গেও তার সখ্য ছিল।
আমার তো কৌতূহল হয় উনি মৌলানা ভাসানীর আর এই যে মজলুমের রাজনীতি সেটিকে উনি কখনোই আমাদের এই সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন নাই, যদিও ছাত্র বয়সে যখন কলকাতায় আর্ট কলেজে পড়েন সেই সময়টা খাকসার আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিলেন। খাকসার আন্দোলনটাও প্রাথমিকভাবে তার সময়ে সেটি সেবামূলক, মানে বেলচা নিয়ে ঘোরা, নোংরা পরিষ্কার করা, বা এই যে আঞ্জুমান মফিদুলের মতন করে লাশ সৎকারের, কিন্তু এইটিও ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি মানে মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে একটি সুসংগঠিত জায়গা। এই আন্দোলনটাকে অবশ্য জেলে পুরে বন্দি করে রাখবার পরে স্টেজে এসে সুলতান সেখানে হাজির হয়েছিলেন, সেটা একটা বিপ্লবী জায়গায়। তো উনি ওনার ক্যানভাসের মধ্যেই আসলে ওনার এই রাজনীতিটা স্পষ্ট করে গেছেন। তো এই রাজনীতিটা হচ্ছে যে আমার মাটি, আমার মানুষ, আমার প্রকৃতি সবটা একাকার, যে কারণে আমরা তার শেষ পর্বের ছবিতে মাটির রং, মানুষের গায়ের রং, ঘরবাড়ির রং সকলটা এরকম ব্রাউন। তো এই তামাটে বর্ণের মানুষগুলো এরা কারা? এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ। আমাদের পূর্বপুরুষ বলতে এখন তো বর্তমান পুরুষ যেমন, পূর্বপুরুষ সেটি হচ্ছে আমরা কৃষিভিত্তিক যখন হচ্ছে সভ্যতার অংশীদার সেই সময়কার, এবং সেই অর্থে সুলতান শুধুমাত্র বাংলাদেশের কৃষকের গল্প বলছেন এমন নয়, উনি সারা পৃথিবীর কৃষিজীবী মানুষের কথা বলছেন। তো তার এই জীবন দর্শনের জায়গা থেকে যে মাটি, মানুষের যে ধ্যানমগ্নতার গল্প, ফসলের সঙ্গে ঈশ্বরের আল্লাহর যে সম্পর্ক রচনা করা, মানে কৃষক, ফসল, কৃষি, মানুষ, খোদা, এই একটা যে জাল বা বন্ধন, এইটিকে ইনি তার চিন্তায়, তার ধ্যানে, তার জ্ঞানে, কর্মে একটা সঞ্চারিত করে থাকবে। সো আমার কাছে মনে হয় যে খুব কম শিল্পীর বেলায়, সারা পৃথিবীতে খুব কম শিল্পীর বেলায় এমন কিছু ঘটে থাকবে। শিল্পীর দায় নয় সকল সময় এটি চিন্তা করা। আমরা প্রচুর ল্যান্ডস্কেপ, বাংলার কৃষকের ছবি আঁকতে দেখব, কিন্তু সেক্ষেত্রে তারা আসলে ব্যাকড্রপ বা কখনো ল্যান্ডস্কেপ, কিন্তু সুলতানের মানুষরা তারা আসলে অন্তর্গত ওই আকাঙ্ক্ষার মানুষ, যারা আসলে আমাদের একটা ধারাবাহিক মানে জীবন আচরণের কথা বলে, আবার ধারাবাহিক এই শোষণের প্রতিবাদের কথা বলে। তো এই অর্থে সুলতান ইউনিক। 71 সালেও আমরা অন্যদেরকে বলতে শুনি, সুলতান কখনো এটা স্পষ্ট করে বলেন নাই, যেহেতু ঢাকায় তার এক্সিবিশন হবে 76-এ প্রথম। এর আগে কিন্তু ওনার নানান এক্সিবিশন হয়েছে, যশোরে হয়েছে, আমরা জানি না, খুলনাতে, এমনকি নড়াইলেও কৃষি ইয়েতে 73 সালের একটা অদ্ভুত এক্সিবিশনের দুইটা ছবি অন্তত দেখতে পাই। সেটি একটা 60 ফুট উঁচু টাওয়ারের মতন করছেন, মানে একটা কোন আকৃতির জায়গা। সেখানে গ্রাউন্ড লেভেলে পিচবোর্ডে, এই 8 ফিট হাইটের পিচবোর্ডে, সেটা হচ্ছে প্রস্তর যুগ, তারপরে হচ্ছে কৃষি যুগ, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, উনি আঁকেন নাই এমন নাই, সেটা কিন্তু এটার জন্য আঁকছেন। তো তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফেজ। এরপরের একটা ইয়ে করছেন উনি, একটা রকেটের মতন তৈরি করছেন, তার উপর একটা গ্লোব। তার মানে এই যে আমাদের এই যে গতি, ঊর্ধ্বগতি, এখন মুশকিল হচ্ছে আমরা পৃথিবীর অন্যরা আপনার অ্যাস্টেরয়েড বলেন বা এলিয়েন বলেন, পৃথিবী ধ্বংস করে ফেলবে, তার জন্য কিছু মানুষজন আমরা এই পৃথিবীর থেকে নিয়ে অন্য গ্রহান্তরে যেতে পারি, এই যে আমাদের ঊর্ধ্বমুখী যাত্রা, নক্ষত্রপানের যে যাত্রার যে আকাঙ্ক্ষা, সেইটিকে এই পৃথিবীকে ধ্বংস করে, এটা হচ্ছে সুলতানের কথা। কারণ উনি 51 সালে যখন যে আপনার ফেলোশিপ নিয়ে আমেরিকাতে গেলেন,
বিভিন্ন শহরে তো সেই সময়ে তার দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে শিশুদের স্কুলে উনি বেশ কয়েকটা স্কুল পরিদর্শন করেন, তখন এই শিশু শিক্ষা এবং নিয়ে তার কৌতূহলটা বড় হয়, যেটা আমরা পরবর্তীতে তার শিশু স্বর্গ তৈরি করার বারবার চেষ্টা আছে, নন্দনকানন, শিশু স্বর্গ এগুলো তৈরি করার চেষ্টার মধ্যে দেখতে পাবো। তো আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে জগতের এই যে দুষ্টু রাজনীতির কারবারটা, সেটা উনি ইন্টারাক্ট করেন। তো এর মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটে গেছে, হিরোশিমা নাগাসাকি ঘটে গেছে, তার কিছুদিন বাদের ঘটনা। তো উনি আমেরিকাতে, তাকে প্রশ্ন করা হয় তখন পাকিস্তানে ইলেকশন কি হবে না হবে এরকম পরিস্থিতি নিয়ে, তখন উনি যে তোমরা তো এটা কন্ট্রোল করো, আমাদের রাজনীতি, অর্থনীতি এগুলো এই পরাশক্তিগুলো, তখন তো কোল্ড ওয়ারেরও সময়, তো এটা টানা পড়ে নিয়ে আমাদেরকে তো উনি সেখানে একটা দুর্ধর্ষ কথা বলছিলেন যে এই সব বড় বড় রাষ্ট্র যন্ত্রগুলো যেভাবে মানুষ বিনাশী, পৃথিবী বিনাশী যে অস্ত্রশস্ত্র যেগুলো তৈরি করছে, তো সেগুলো তো উনি ততক্ষণে ওয়াকিবহাল। তো যার কারণে এই সভ্যতার বিষয়ে তার একটা প্রশ্ন হচ্ছে, তার এই ক্যানভাসের মধ্যে এই আজকের সভ্যতার যে স্মারক না রাখা, তাই যে সভ্যতা আসলে ধ্বংসকামী সভ্যতা এবং শোষণের মাত্রাটা আরও তীব্রতর, কিন্তু এটা আমরা সহনীয় চেহারাতে সেটা হাজির হয়, পোশাকি চেহারাতে সেটা হাজির হয়, এইটা উনি স্পষ্টভাবে আন্দাজ করেন। তো সেখানে উনি একটা লাইন বলছেন ওনার ইন্টারভিউতে, বা ওই মহসিন হোসেনের বইটার মধ্যে বলতে শুনছি যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এই তাবৎ অস্ত্রশস্ত্র নিয়ে আটলান্টিকে ফেলে দিতাম। তো এই যে আকাঙ্ক্ষা, এটা তো ধরেন একটা ইউটোপিয়ান বা ছেলে মানুষই আকাঙ্ক্ষার মতন, এভাবে তো হবে না। কিন্তু এই ছেলে মানুষই এই যে অন্যদের ছেলে খেলার থেকে সারা পৃথিবীকে নিয়ে যে ছেলে খেলা চলছে, সেইটিকে একটা প্রতিবাদের মতন করে উনি আসলে এই সিভিলাইজেশনকে প্রশ্নের মধ্যে রাখা। এখন উনি কৃষির জায়গার থেকে যেমন কীটনাশক, যেমন সার নিয়ে প্রশ্ন করতেন, কারণ আমরা এখন জানি যে আমাদের মানুষ অনেক, তাই এই মানুষের জন্য জমিনের পরিমাণ কম, সেই এক জমিনে এখন গত 35 বছরে, যে আমি যে সময় সুলতানের সঙ্গে দেখা হয়, এই 35 বছরে বাংলাদেশ 3 গুণ ফসল ফলে, কিন্তু মানুষের পুষ্টিগুণ 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। সেটাও একটা রিসার্চ করছেন এরকম একটা টিমের একটা প্রাথমিক তথ্য হচ্ছে 3 গুণ ফসল ফলছে, পুষ্টি মান 3 গুণ নিচে নেমে আসছে, মানে 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। তো এখন এই যে সুলতানের যে নিজস্ব মানে কৃষি বিষয়ক নিজস্ব চিন্তা, সেইটি হয়তো এখন অ্যাপ্লাই করার বিষয় না, কিন্তু আমাদের নজর করার বিষয় ছিল, যেই নজরটা আমরা করতে ব্যর্থ হই বারবার। আর কারণ এইসব সিদ্ধান্ত মালাগুলো কৃষকের হাতে নাই, আর এগুলো একটা কর্পোরেট চেইনের অংশ হয়ে আছে। এখন আমরা সুলতানের কৃষক, সেটি হয়তো একটি গবেষণার বিষয় হতে পারে। সুলতানের মানুষ যে কৃষক, সুলতানের জবানিতে বা চিন্তার যে কৃষক বা কৃষি। তো এই জায়গার থেকে আমার আরেকটা জিনিস মনে হয় যে সংস্কৃতির বেলায় এগ্রিকালচার, এবং এটা আমরা আর এগ্রি করি না যে এটা আমাদের কালচার। তো এবং কালচার শব্দটাও আসলে কৃষি থেকে, কৃষি সেগুলো থেকে, ইংরেজি শব্দেও তাই, আমাদের বেলায়ও। তো কিন্তু আমরা কৃষি কালচারকে দূরে রেখে এই যে একটা নতুন কালচার, আমরা গ্লোবাল কালচার অ্যাডপ্ট করতে গেছি, সেইখান থেকে ওনার আপত্তি আছে। আপত্তিটা এমন, যেমন পেইন্টিংয়ের বেলায় উনি বলছেন যে আমাদের যদি যে পটচিত্র হচ্ছে আমাদের নিজস্ব আঁকার পদ্ধতি, আমরা জানি যে স্ক্রলের মধ্যে যে আপনার মোটা তুলিতে আঁকা স্টোরি, এটা ইনফ্যাক্ট পটচিত্র একটা অনেক ইন্টারেস্টিং আসলে সিনেমাটিক স্টোরি টেলিংয়ের মতনই বিষয়। ফ্রেম বাই ফ্রেম ছবি স্ক্রল করে এবং একজন পারফর্ম করে সেটা বিবিধ ধরনের পট, রামায়ণের পট এলো বা বেহুলার পট,
বা যে কোনো পৌরাণিক কাহিনী নিয়ে, এমনকি বর্তমান সময়ের বা সমসাময়িক সময়ের পটেও রচিত হইতো। যাই হোক, তো এই পটের গল্পের মতন করে আজকে হয়তো এই পটের ভূমিকা মিটে গেছে। এখন সুলতান তো আর এই ডিজিটাল সময়ের গল্পর মধ্যে ছিলেন না। উনি যদি আজকে থাকতেন, যে আমরা এই মোবাইলে যে এই ভার্টিক্যাল লাইনের কথা, উনি যে ভার্টিক্যাল লাইন, তার ক্যানভাসের মধ্যে পিলার দেখা যায় না, ইলেকট্রিক পোল দেখা যায় না, আমাদের দৃশ্য সীমা ভার্টিক্যাল ইয়ের মধ্যে চলে আসছে, আরও ছোট সীমিত করে আসছে। এবং যত সময় আমরা এই ডিজিটাল ইমেজ বা আর্টিফিশিয়াল ইমেজ আমাদের চোখ অভ্যস্ত হচ্ছে বা ব্যস্ত থাকছে, প্রকৃতির সঙ্গে আমাদের বা দৃষ্টির পরিসীমাটা এই থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এই ঝুঁকে যাওয়া, এইটি দেখলে উনি কী বলতেন সেটাও আমার কৌতূহল। পরিচয়টা আসলে শুনে শুনে আর তার এক্সিবিশন দেখে, সরাসরি পরিচয় না হলে ছবির মাধ্যমে পরিচয়, পেন্টিং দেখা। এটা 87 সালে, অনেক কাল আগের কথা, তখন কলেজে মাত্র ভর্তি হই। সেই সময় জার্মান কালচারাল সেন্টারে তার ছবির সঙ্গে তাকেও দেখতে পাওয়ার সুযোগ হওয়া। তো তাকে দেখে, তার ছবি দেখে তার প্রতি কৌতূহল হয়, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে, মানে আর বছর 2 বাদে, একটা পত্রিকা করতে চাই তাকে নিয়ে আমরা, নৃ নামে একটা পত্রিকা, যার প্রথম সংখ্যা হবে SM সুলতানকে নিয়ে, যেটা 90 সালে এটা ছাপা হবে অগাস্ট মাসে। তো যাই হোক, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি, মানে কোনো এক শীতের সময়ে শাহাদুজ্জামান আর আমি একটা ইন্টারভিউ নিতে যাই। শাহাদুজ্জামানের ইন্টারভিউটা পরবর্তীতে তার অন্য বইগুলোতেও আসে, সুলতানের সঙ্গে আলাপ। তো সেই আলাপের সূত্রে কিছুটা জানাশোনা, পরবর্তীতে সেই পত্রিকা দিতে যাওয়া, এবং সেই ছুতায় বারবার মানে তার কাছাকাছি যাওয়ার একটা কাণ্ড ঘটে। প্রায় সুযোগ পেলে আমি রাতের গাড়িতে নড়াইল চলে যেতাম, যশোর হয়ে নড়াইল, তার সঙ্গ করার লোভে। তো তাতে কিছুটা পরিচয়। পরবর্তীতে এই পরিচয় সূত্র ধরেই শর্ট ফিল্ম ফোরামের ফেস্টিভ্যালে তাকে ঢাকায় আনবার প্রয়োজন পড়ে, বা উদ্বোধক হিসেবে। তো আমাকে পাঠানো হয় আনতে, এবং এইটা আমরা একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে, আমরা সময় মতন আসতে পারি নাই। ঢাকার এরা আমার বন্ধুরা, বড় ভাইরা, একটা গল্প রটায় যে এক আউরা আমার কথা বলছে, গেছে সুলতানকে আনতে। তারা পথে প্রজাপতি ধরতে গিয়ে প্লেন মিস করছে, এরকম গল্প পাচ্ছে। যাই হোক, সেটা একটা অনেক ইন্টারেস্টিং গল্প, কিন্তু একটু কঠিন গল্প। এই গল্পটা আমি একটু বলি। সেটা হচ্ছে, ওই ভোরবেলা তো আমি রাতের গাড়িতে যাই, পরদিন বিকেলের ফ্লাইটে যশোর থেকে আমরা আসব। তো ভোরবেলা গিয়ে মানে একটু আর্লি চলে যাই, কিছুক্ষণ আমি চিত্রা ঘোরাফেরা করে তার কাছে গিয়ে দেখি উনি অসুস্থ, মানে ওনার লুজ মোশন একদম। তো উনি যাবেন না, আমি তো তাকে আবার ছাড়বো না, কারণ বিপদের কথা। তো তখন একটা সিদ্ধান্ত হলো যে ওখানে যে নিহারবালা থাকেন, তার 2 কন্যা, পদ্ম, বাসনা। তো বাসনার স্বামীকে আমরা সঙ্গে নিতে চাই, এভাবে তাকে কনভিন্স করা। তো যাই হোক, খুব ভালো, আমাদেরকে ওখানকার ডিসির গাড়ি দিবেন। আমার ধারণা ছিল আমরা এখানে তখন বেবি ট্যাক্সি সেগুলো অ্যাভেলেবেল ছিল। তো ডিসির গাড়ি দিবে, সেই শরীর খারাপ বললেই জার্নিটা একটু আরামদায়ক হোক। তো বিকেলে ফ্লাইট, এর মধ্যে দুপুরবেলা মানে 12টার সময় জানা গেল যে গাড়িটা কোথাও গিয়ে নষ্ট। তো দুশ্চিন্তার কথা। এদিকে তার এমনিতেই না যাওয়ার পায়তারা ছিল, এর মধ্যে গাড়ি নষ্ট। তো আমি নানানভাবে একটা স্কুটার জোগাড় করে, স্কুটার মানে টেম্পো টাইপের একটা জিনিস, সেটাকে জোগাড় করে একরকম তাকে
এই অসুস্থ অবস্থায় রওনা হই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমাদের সেই টেম্পোটা যায় নষ্ট হয়ে, তারও কিছু দূর যাওয়ার পর এটার তেল ফুরায় যায় এটাকে সারাই করার পর, এবং আলটিমেটলি আমরা ইয়েটা মিস করি বিমানটা। এই জার্নির সময় একটা দৃশ্য আমার কাছে খুব করে মনে পড়ে, যেটি ধরেন সুলতানের ক্যানভাস বলে আমরা যে জিনিসটা বুঝি, যে ব্যাপ্তি, তো প্রায় আধা কিলোমিটার জুড়ে ওই টেম্পোটা যাচ্ছে, আর আমরা দুইজনের মানে আমাদের মন খারাপ, তার শরীর খারাপ, সঙ্গে মন খারাপের কারণ হচ্ছে আমরা ফ্লাইটটা মিস করতে যাচ্ছি, তবু আমরা যাচ্ছি। তখনও ধারণা করি যে যত দ্রুত যাওয়া যায়। তো এই সময়টার মধ্যে সন্ধ্যা হচ্ছে, মানে বিকেলের শেষ বিকেলের আলো, মাইল খানেক, আধা মাইল থেকে 1 মাইল মতন জমিনে নাড়া পোড়ানো হচ্ছে, জমির উর্বরতার জন্য নাড়া পোড়ায়। তো আমার ওই সময়টা ওই দৃশ্যটা দেখে সুলতানের ক্যানভাসের কথা মনে হচ্ছিল। যাই হোক, আমরা রাতের বেলা মানে প্লেনটা মিস করার পরে যশোর শহরেই থাকি, এবং সেও আরেক বিপত্তি, যেখানে যে হোটেলে থাকার ব্যবস্থা সেখানে কিছুক্ষণের মধ্যে চলে গেল ইলেকট্রিসিটি, তারপর মোমের আলোতে রাতের বেলা রাত্রি যাপন। যাই হোক, সেই বেলাতে আমরা আসলাম পরের দিন, এবং পরের দিন ফেস্টিভ্যালের উদ্বোধন হলো। তো ঢাকাতেও তাকে নিয়ে আমার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সুযোগ হয়। সেই সূত্রে আল মাহমুদের সঙ্গে তার একটা মিটিং বলি, দিন দুপুরবেলা আমরা আল মাহমুদ শিল্পকলা একাডেমিতে তখন কাজ করেন। তো আল মাহমুদের সঙ্গে তার একটা বন্ধুতাপূর্ণ সম্পর্ক, সেটি স্পষ্ট আন্দাজ করতে পারলাম। এবং সেই সময়ে সুলতান ভাইকে আমি রিকোয়েস্ট করলাম, এখানে বসে আড্ডা হচ্ছে, আড্ডার মধ্যে কাগজ কলম বের করে দিয়ে যে আপনি যদি কিছু আঁকেন আর মাহমুদ ভাই যদি কিছু লেখে, তাহলে আমাদের পরের সংখ্যার জন্য একটা কাজ হয়ে যায়। তো এই আড্ডা দিতে দিতে উনি 4টা ছবি আঁকলেন। পরবর্তীতে, তাৎক্ষণিকভাবে না, পরবর্তীতে মাহমুদ ভাইও কয়েকটা কবিতা লিখে দিলেন, যেগুলো আমাদের ইনরি পত্রিকার মিথ সংখ্যাতে ছাপা হয়। তো যাই হোক, আল মাহমুদের এখান থেকে বের হয়ে সুলতানকে আসলে তো জানি তারেক মাসুদের আদম সুরতের নাম করে, আর এই যে নানান লেখক যারা সুলতান সম্পর্কে ওই পত্রিকাতে লিখবেন, তারা অনেকেই তারেক ভাইয়ের বন্ধু, সেই সূত্রে অনেকের সঙ্গে যোগাযোগ, আহমদ সাফার কারণেও অনেকের সঙ্গে যোগাযোগ। তো এই মিটিংয়ের পর আমরা শিল্পকলার থেকে, মানে সেগুনবাগিচার থেকে ধানমন্ডির দিকে ফেরার সময় উনি তো এর মধ্যে অনেক গল্প করলেন, কিন্তু রিকশায় ওঠার পর উনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আপন মনে বলতে থাকলেন, আচ্ছা তারেক সাহেব তো ইনার কোনো ইন্টারভিউ রাখলেন না তার ছবিতে আর কি, আদম সুরতে। তো আন্দাজ করি যে এই দুইটা মানুষের মধ্যে যেমন বন্ধুতাপূর্ণ সম্পর্ক, তেমনি পরস্পরের কাজের মধ্যেও হয়তো কোথাও কোনো ঐকতান থাকতে পারে। সেটা সুলতানের ক্যানভাসের মানুষগুলা যেমন আমার কাছে মনে হয় সোনালী কাবিন আল মাহমুদের যে দীর্ঘ কবিতা, সেটারও যা বিষয় আশয় বা যেমনভাবে বিস্তৃত বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের এটা প্রাণ প্রকৃতি, মানুষ, তার ইতিহাস সবগুলোকে জারিত করে যে উচ্চারণ, সেটি কম বেশি সুলতানের ক্যানভাসে, মানে অ্যাটলিস্ট সুলতানের শেষ পর্বের ছবিগুলো যদি আমরা আন্দাজ করি, সেটি ওই মহাকাব্যিক বিস্তারই। তো এইটা আমাকে কিছু মাত্রায় ধরেন আজকে যখন এই যে প্রায় লম্বা সময় 35 বছর বাদে, মানে বছর 2-3 আগে ইনফ্যাক্ট সুলতান ভাই মারা যাওয়ার পরে আমি বোধহয় একবার মাত্র নড়াইল গেছিলাম, তারপরে আসলে নড়াইল ভুলেই গেছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে, বন্ধুবান্ধবদেরকে নিয়ে বছর 3 আগে একবার নড়াইল যাই, উদ্দেশ্য সুলতানেরকেই দেখা বা তার সঙ্গেই দেখা হোক। তো
ফেরার পরে আমার মনে হচ্ছিল যে আমি তো তখন সুলতানকে যখন জানি তখন সেটি ছিল আসলে পাবলিকেশনের জায়গা থেকে, আর ফিল্ম সোসাইটির আমার এমন কোনো বাসনাও ছিল না সিনেমা করব। আমি সিনেমার এই ক্লাবের সঙ্গে জড়িত, ফিল্ম সোসাইটির সঙ্গে এটি যে যথেষ্ট ছিল। আর আমি ফিল্ম সোসাইটিগুলোর জন্য, শর্ট ফিল্ম ফোরামের জন্য পাবলিকেশন সেক্রেটারি হিসেবে কাজ করি। তো পরবর্তীতে যেহেতু পায়ে পায়ে আমি সিনেমার কোরিয়েদের দলে ঢুকে পড়ছি, তো সেক্ষেত্রে আমার এক ধরনের হচ্ছিল হয়তো এই সাইকেলের মতনই, যে কম বয়সে মানে তরুণ বয়সে একবার সুলতানের সঙ্গে এইভাবে জুড়ে যাওয়া, হয়তো এই নড়াইল যাত্রাটাও আমাকে আবার নতুন করে সুলতানকে চিনতে পারা বা দেখতে পারার একটা বাসনা তৈরি হয়ে থাকবে। সেইখান থেকেই আসলে লাল মিয়া সিনেমার যাত্রা বা এটা একটা চিন্তা, যেটা আমরা এখনও নির্মাণের প্রাথমিক পর্যায়ে আছি। ছবি লাল মিয়া না হয়ে আমাদের ছবি শুধু লালও হতে পারে, এখনও আমরা সেটি একটু ইনফ্যাক্ট স্ক্রিপ্ট বারবার পাল্টে যাচ্ছে, কারণ এই যে আমার যেটুকুন বোঝাপড়া তাতে আসলে সুলতানকে কতটুকুন জানি, এটা একটা স্ক্রিপ্ট লিখে না হয় প্রকল্পটা চালু হয়ে গেল, তো এরপরে হলো বিপত্তির জন্য আমি বারবার নড়াইল, আরও বিভিন্ন জায়গায় নড়াইল, খুলনা, যশোর এসব তার এবং নড়াইলের বিভিন্ন গ্রামে তার শৈশব বা তার পরবর্তীতে উনি ধরেন কলকাতা, কাশ্মীর হয়েছে, করাচি বা ইংল্যান্ড আমেরিকা হয়ে ফের করাচি হয়ে ঢাকায় যখন আসেন, ঢাকা থেকে আবার যখন চলে আসলেন এই সব জায়গা, তো এই বিচরণের মানে কি কারণ বা সেটার গতি পথ এমন কেন বা কিসের তাড়না, এগুলো একটু বোঝাপড়ার জন্য আরও রিসার্চের প্রয়োজন পড়ল। তাকে সঙ্গ করা মানুষজন এখন তো আরও কমে আসছেন, তাদেরকে খুঁজে বার করা, তাদের কাছ থেকে শুনতে চাওয়া, বা যে দু চারজন তাকে নিয়ে কিছু লেখালেখি করছেন, খুব যে লেখালেখি আছে এমন না, ধরেন আহমদ ছফার পরে ইদানিং দু একজন নতুন করে তাকে দেখবার একটা আয়োজন করছেন, কিন্তু বিশেষ কিছুই নতুন কিছু পাওয়া যায় না তাকে নিয়ে। বরং তাকে নিয়ে মহসিন হুসাইন বলে নড়াইলের একজন কবি গবেষক ছিলেন, আনফর্চুনেটলি বছর খানেক আগে উনিও মারা গেলেন। তো উনি 80s-এ নানান সময়ে তাকে কথা, তার তো কোনো আত্মজীবনী নাই, কিন্তু মহসিন হুসাইন তার জবানিতে একটা বই লিখছেন। তো সেইগুলো যেমন একটা নতুন করে আমাকে একটু চিনতে হেল্প করতেছে। তার বাড়ি যেখানে তখন নিহারবালা এবং তার দুই কন্যা পদ্ম বাসনা ওরা আছেন, তারপরে আরও তার সহকর্মী সহযোগী যারা কাজলদা এবং অন্যান্যরা আসা যাওয়া করেন, সেই সময়টায় যতটা না তার সঙ্গে আড্ডা বাতচিত, তার চেয়ে বেশি হচ্ছে কি করছেন সেগুলো চুপচাপ বসে দেখা, মাঝে মধ্যে এটা সেটা জিজ্ঞেস করা। আর বাসার বাইরেও আমার যেমন আছে যাতায়াতের মধ্যে কখনো যে ভোরবেলা একবার মনে আছে যে শীতের কুয়াশার মধ্যে ভোরে, এত ভোরে, কুয়াশার ভোর, তাকে সকালবেলা গিয়ে দরজা নক করবো গেটে, আর এর মধ্যে নিহারবালা এত সকালবেলা দেখলে বিরক্ত হবেন, চেঁচামেচি করবেন, তাহলে একটু অপেক্ষায় করি। তো আমি নৌকা নিয়ে কুয়াশার ভোরে চিত্রাতে ঘোরাঘুরি করছি, তারপরে একটা সময় পেছন দিক দিয়ে ঘাটে নৌকা রেখে আচ্ছা উঠলেন কি না দেখতে উকি দিয়ে দেখি সকালবেলা উনি বাগানে পায়চারি করছেন, সাদা পাজামা পাঞ্জাবি পরা, চুল খোলা, চশমা পরা। আমাকে দেখে আমি এত সকালবেলা জিজ্ঞেস করলেন। তো এর মাঝখানে আমি আন্দাজ করলাম বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা হচ্ছে বাসনার সন্তান মানে জন্মের পরপরই মারা যান গত রাত্রে। তো সারা রাত ধরে জেগেছিলেন। তো সুলতান ভাই
একটু মনে হয় ঘর থেকেও বেরোইতে চাইলেন। তার একটু সারা রাত্রি জাগরণের পরে আর এই একটা দুঃসংবাদের মধ্যে রাত্রি যাপন, সেটি তাকে হয়তো কষ্ট দিয়ে থাকবে। আমাকে জিজ্ঞেস করলেন সঙ্গে কি নৌকা আছে। উনি এর মধ্যে জানেন যে আমি এর আগেও একবার গল্প করছি যে পেছন থেকে ভোরবেলা কিন্তু আমি আসি, কারণ আমার এইটাই ছিল সারা রাত ধরে জার্নি করে ভোরে গিয়ে পৌঁছানো। তো আমি মাথা ঝুঁকলাম, উনি বেরোয় আসলেন। তারপরে আমরা চিত্রার ভোরে কুয়াশা চারিদিকে, সবুজ গাছপালাগুলো একটু রং লেপটে আসে টাইপের যতটুকুন দৃশ্যমান হয়, ওর মধ্যে ছোট্ট নৌকাটার পাটাতনে মাদুর ছিল, সে উনি বসলেন। তো কোনো কথা নেই, নৌকাটা ঘাটের দিকে যেখানটায় ফেরিঘাট ছিল সেদিকে যেতে বললেন, সেদিকে যাচ্ছে চুপচাপ। অনেক আমি বুঝলাম উনি অনেক গত রাত্রের এই মানে বাসনার সন্তান হারানোতে উনি অনেক ব্যথাতুর আছেন। আর এই দৃশ্যটা আমার চোখের মধ্যে লেগে আসে, যে চারিদিকে ভোরের কুয়াশা, সাদা পাজামা পাঞ্জাবি পরা সুলতান, চুল খোলা, কিন্তু এটা টুপি দা, কান টুপি দা। আর চিত্রার পানির মধ্যে কুয়াশাতেও উড়ে বেড়াচ্ছে, আর মনে হচ্ছে যেন একটা ভাপ একদম পানির ভেতর থেকে উঠে। তো সবটা মিলে একটা লৌকিক অলৌকিক দৃশ্যের মতো। তো এই জার্নিটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমরা ঘাট পর্যন্ত যাই, এর মাঝখানে টুকটাক 2-4টা কথা হয়। ঘাটে তখনও কিন্তু ফেরি ঘাট, তো এত সকালে কোনো ফেরি চলাচল নাই। তো এই সকালবেলা, শীতের সকালে একজন মানে 2 পা নেই হাঁটু থেকে, এরকম একটা মানুষকে আমরা, তখন অনেক ঢাল ছিল ঘাটের, ঢাল বরাবর উনি প্রায় গড়ায় গড়ায় নেমে আসছিলেন, হাত সাপোর্ট নিয়ে পার। আমি অবাক হয়ে দেখলাম এরা এদের দুইজনের যে বন্ধুতাপূর্ণ সম্পর্ক, আপাতভাবে একটা গ্রামের এরকম নদীঘাটের দেহাতি একজন মানুষ পানে, এরা দুইজন খুব মানে সুন্দর স্পষ্ট পরিষ্কার ইংরেজিতে বাতচিত করলেন, এবং সেই বাতচিতের বিষয়ে জগৎ সংসার নিয়ে, কিছুটা এই গত রাত্রের ঘটনা নিয়ে। তো তারপরে আরও কিছু বাড়ি ঘটে সুলতানের সঙ্গী হয়ে বেশ কিছুক্ষণ ট্রাভেল করা। তো এগুলোতে আমার কিছু মাত্রায় একটু ধারণা তৈরি হতে থাকলো। একটা তো সুলতানের কাছে যারা যান, আর সুলতান যেসব জায়গায় বিচরণ করেন, তো সেগুলোর মুহূর্তগুলো ভিন্ন। এবং সেই জায়গা থেকে যে সুলতান উনি যে শিল্পী, আমরা সাধারণভাবে যাদেরকে শহরের শিল্পী বুঝি, এই কাণ্ডটা মানে এই চিন্তার কাঠামোটা ওনার বেলায়, এই নড়াচড়ার বেলায় মনে হয় নাই। বরং উনি শিল্পী পরিচয়টা বাইরের আরেকটা মানুষ, যে কারণে নড়াইলে যাতায়াতের মধ্য দিয়ে এই লাল মিয়া মানুষটাকে, আগে তো বইতে পড়া তার ছোটোবেলায় এমন নাম ছিল সেটি নয়, যে উনি যে সাধারণের সঙ্গে সাধারণভাবে এই অসাধারণ শিল্পী মানুষটা যে আসেন, এইটা আমাকে একরকমভাবে মানে বিশেষ করে কৌতূহলী করে, যার কারণে পরবর্তীতে আরও খোঁজ খবর করতে থাকা, সেগুলো নিয়ে তার সঙ্গে গল্প করার অবকাশ তৈরি হবে। আরেকবার ছিল আমি সুলতানকে আনতে গেছিলাম ঢাকায়, একটা ফেস্টিভ্যাল হবে, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি শর্ট ফিল্ম ফোরামে। তো তাকে আনতে যাওয়ার একটা কাহিনী, একই রকমভাবে ভোরবেলা গিয়ে হাজির হওয়া, আবার তাকে নিয়ে আসবার জন্য বিকেলবেলা আমাদের ফ্লাইট যশোর থেকে। তো সেইবার একটা দুর্গতি ঘটবে, সুলতান ভাই নিজে বেশ অসুস্থ থাকবেন, হয়ে পড়বেন, ওই আবারও কোনো রাত্রি জাগরণের কারণেই তার শরীর খারাপ থাকবে। এবং এর মধ্যে শুধু শরীর খারাপ না, আমাদের যে গাড়িতে আসবার কথা ছিল সে গাড়িটা আরেকটা জায়গায় গিয়ে নষ্ট হয়ে থাকবে। তো যার কারণে আমরা আরেকটা সময়ের টেনশনে পড়ব। সেই এরপরে আবার আমরা একটা, তখন তো আর এত সহজে গাড়ি ঘোড়া ছিল না আর ওই এলাকায়, তখন যে যেটা করব আমরা
আর একটা টেম্পোর ব্যবস্থা হবে। সেই টেম্পোটা কিছু দূর চলার পরে যাবে নষ্ট হয়ে। তারপরে সেটা সারাই করার পরে ওনার শরীর খারাপ, তাকে পাশের কোনো একটা বাড়িতে নিয়ে গিয়ে রেস্ট করতে যাওয়া। এর মধ্যে কিছু দূর চলার পরে আমাদের সময় পার হয়ে যাচ্ছে, এর মধ্যে তেল ফুরালো, তা আবার তেলের জন্য কিছুক্ষণ সময়, খুবই অস্থির অবস্থা। আলটিমেটলি আমরা প্লেনটা মিস করি যশোর পর্যন্ত এসে। সেই সময় রাত্রে একসঙ্গে থাকার বিষয় ঘটে এবং পরদিন যখন উদ্বোধনের কাণ্ডটা ঘটলো, এরপরে ঢাকা শহরে নানান জায়গায় তাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রসঙ্গ ছিল। সেই সময় তাকে আরও একটু একটু করে চিনতে শুরু করা। আমরা বলছিলাম সুলতানের কৃষি ভাবনা, কৃষি চিন্তার জায়গা, কৃষকের কথা। তো ধরেন এইটা আমাদের তো বিভিন্ন কৃষি মেলা হয়, হয়। আমার মনে হয় যে যদি এখন ওই আপনি বলছিলেন যে আজকের দিনের কি প্রাসঙ্গিকতা, এত কিছু কাণ্ড কারখানা ঘটলেও ধরেন আজকের আমাদের জীবনযাপন সেই সুলতানের সময়, উনি 94 সাল থেকে নাই, আজকে থাকলে উনি কেমনভাবে ভাবতেন তার সময়টাকে, সেটা ভাবনার বিষয়। আর কিন্তু কৃষি তো থাকবেই, কৃষকের মানে কাজ ফুরাবে না। এই জমিনে মানুষ আছে, তাকে এখনও কৃষির উপরে নির্ভর করতে হয় খাদ্যের জন্যে। তো এইটার সঙ্গে একটা জিনিস আমার কাছে মনে ছিল যে আমরা যেটাকে ক্যাশ ক্রপ বলি, একটা সময়ে পাট আমাদের একটা বড় ভূমিকা আছে আমাদের জাতীয়তার বোধ বা জাতিসত্তার বোধ নিয়ে জাগরণ পালার মধ্যে। সেটা কেমন যে সেটা হয়তো প্রথম দিকে এটা নিপীড়নমূলক চাষবাস ছিল ব্রিটিশদের সময়। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যখন পাটের ফ্যাক্টরিগুলো হতে থাকলো সুতা তৈরি করার জন্যে, তো সেইটা আমাদের কৃষকরা এই ক্যাশ ক্রপের যে টাকা, কাঁচা টাকা হাতে পেলেন, সেই টাকা দিয়ে তাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়তে পাঠালেন এবং সেই স্কুল কলেজে পড়তে আসা মানুষরাই তাদের এই জগৎ সংসারের আরও অন্যবিধ রীতি পদ্ধতি জ্ঞানের সঙ্গে পরিচয়ের সঙ্গে সঙ্গে জাতীয়তার বোধটাও হয়তো তাদের মধ্যে জাগরণ ঘটবে এবং সেটার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক আকাঙ্ক্ষাও তৈরি হবে। ওই কৃষি জীবনের বাইরের যে কৃষকের সংস্কৃতির থেকে শিক্ষিত লোকের সংস্কৃতি দাঁড়ানোর একটা প্রক্রিয়া তৈরি হবে। কারণ আন্দাজ করি যে আমাদের যেমন একটা ছোট্ট উদাহরণ হিসেবে যদি বলি, সেটা হচ্ছে সিনেমার সঙ্গে পাটের অর্থকরী লগ্নির একটা বড় ভূমিকা আছে। ধরেন আমাদের তো ইন্ডাস্ট্রিগুলো আগে এদিকে ছিল না, ধরেন দেশভাগের আগে মূলত হুগলির আশপাশেই জুট মিলগুলো ছিল। তো শীতলক্ষার পাড়ে বা এই আদমজি জুট মিল, এগুলো হবে হচ্ছে পাকিস্তানের পিরিয়ডে এবং সেই সময়ে আরও খুলনাতে রূপসার পাড়ে পাটকলগুলো হবে। এখন এই পাটকলের মালিকগুলো হয়তো সকলে বাঙালি কেউ নন, অবাঙালি, পাকিস্তানি বা পার্টলি হচ্ছে অর্ধেকটা হচ্ছে গভর্নমেন্ট, অর্ধেকটা ব্যক্তি মালিকানার। কিন্তু এইখানে কৃষক উৎপাদন করে যিনি পাট কিনতে আসছেন, তাদের মধ্যে লেনদেনের মধ্যে কৃষক কিছু কাঁচা মানে অর্থকরী হচ্ছে, আবার এই ব্যবসার সঙ্গে জড়িত উনার অর্থকরী হচ্ছে। এই ব্যবসায়ী তখন পাটের গুদাম তৈরি করছেন, এই ব্যবসায়ী সন্তানও নিজে পড়াশোনা করে এই ব্যবসাটা করতে আসছেন বা তারপরের জেনারেশন আসবে এবং তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছেন এবং এরাই সংস্কৃতি, ভাষা, শিক্ষা, সংস্কৃতি এগুলোর একটা নতুনতর চেহারার অংশীদার হবেন এবং তারই অংশ হিসেবে তাদের গুদামের মধ্যে তো একটা ডায়নামো সেট করে সিনেমা হল তৈরি করবেন, যখন এটা একটা বিনোদনের একটা নতুন ফ্যাক্টরি হয়ে এই দেশে আবির্ভূত হয় এবং কিছুদিন বাদে হয়তো উনি নিজে লগ্নিও করবেন।
এই অর্থে বাংলাদেশে একটা সময়ের সিনেমার বিকাশের সঙ্গে পাটের ব্যবসার একটা ভালো যোগ ছিল। যেই মুহূর্তে পাটের ব্যবসাটা ধ্বংস হয়ে গেল, সেই মুহূর্তের সঙ্গে সঙ্গে আমাদের সিনেমার এই সহজ স্বাভাবিক যে বিকাশ হচ্ছিল সেটাও ধ্বংস হয়। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে এই কৃষক তো অমর, মানে কৃষকের কাজ শেষ হবে না, কৃষক আছে। আজকে কৃষকের সেই সন্তানেরা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন, কৃষকের সন্তানেরা যদি গরিব চাষি হন তার সন্তানেরা আমাদের ফ্যাক্টরিগুলোতে শ্রমিক হিসেবে কাজ করতেছেন, বিশেষ করে ধরেন গার্মেন্টসের কথা। তারই সন্তানরা কিছুটা জমিন বিক্রি করে চলে গেছেন মিডল ইস্টে বা মালয়েশিয়াতে। তো এই কৃষক বা কৃষি কেন্দ্রিক যে আমাদের মানে সোসাইটির, সমাজ বা সংস্কৃতির যে পিভোটাল পয়েন্ট ছিল বা কেন্দ্রবিন্দু ছিল, সেই কেন্দ্রটা শিফট করে শহরে চলে আসছে। তো এইটা সুলতান খুব সুন্দরভাবে বলছিলেন যে শহরের লোকেরা যে রেডিও টেলিভিশনে যে সংস্কৃতিগুলো প্রকাশ করে, তো কৃষকেরা যেমন সংক্রান্তির চেহারাটা আলাদা হয়, কিন্তু শহরের লোকেরা নবান্নের উৎসব বলে যে জিনিসটা দেখায়, এটি দেখে নাকি সুলতানের ভাষ্য যে আমার কৃষকেরা তো মন ছোট হয়, ওরা তো ভাবে যে শহরের লোকেরা তাদেরকে নিয়ে মিমিক্রি করছে। তো বিষয়টা অনেকটা এমনই। তো আজকের দিনের প্রাসঙ্গিকতার কথা যদি বলি, আবার একটু মনে হওয়া দরকার এই যে আজকে ৭১-এর সময়ে যারা যুদ্ধ করছেন, আমরা ফ্রন্টলাইনের কিছু মানুষজনকে জানি, তারা আমাদের সামরিক বাহিনীর মানুষ, পুলিশ থেকে আর্মি থেকে যারা এসে হাজির হয়েছেন, তাদের সঙ্গে নিকটবর্তী জায়গায় দেখি ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা। আর বাদ বাকি মানুষগুলো কারা, যারা একেবারে সামনের সারির সোলজার হিসেবে কাজ করতেছেন? সেই সাধারণ কৃষক বা কৃষকের সন্তানেরা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই স্কুল কলেজের বিদ্যাশিক্ষার মানুষ নন, এবং তারা সংখ্যায় অনেক বড়। এই বড় সংখ্যক মানুষদের অন্তর্গত আকাঙ্ক্ষার কথা আমরা ৭১-এর পরে আর আমাদের রাষ্ট্র পরিচালক যারা, তারা সেটাকে আমলে আনেন নাই। ৭১-এর আমাদের বেশিরভাগ মানুষ তারা বাংলাদেশের কৃষক, সাধারণ কৃষক, এবং এই বাঙালির মুসলমান ৪৭-এ একবার তার নিজের দেশ পাইল এরকম ভেবে কিছুদিনের মধ্যে যেমন তারা ঠিক তাদের দেশটি হয় নাই, তাদের দেশটা গড়তে হবে, তার জন্য যে জাতীয়তাবাদের উত্থান বাঙালি মুসলমানের, সেই একই রকম উত্থান পর্বের আবার প্রয়োজন কেন পড়ল? কারণ ৭১-এ এই সাধারণের অন্তর্গত আকাঙ্ক্ষার কথা বা তাদের চেহারাটা কি করে মানে উন্নত করা যায়, তার শোষণের তাকে কি করে, বঞ্চনাটা থেকে তাকে রেহাই কি করে দেওয়া যায়, এগুলো আমাদের রাষ্ট্রনায়করা কখনো চিন্তা করেন না, বা এটা মুখে মুখে বলেন, কিন্তু তাদের কর্মপরিধির মধ্যে, কর্ম পদ্ধতির মধ্যে আসলে থাকে না। থাকে নাই বলেই আবারও এই বঞ্চনার জন্য প্রতিবাদী হইতে হয়। তো সুলতান তো আর ২৪-এর এই সময়টা দেখেন নাই, উনি ৯০-টা দেখছেন। ৯০-এর আগে ৮০ দশকে ওনার এই একটা ইন্টারভিউয়ের আত্মকথা নামে যেটা বইটার মধ্যে আমি দেখছিলাম, সেখানে খুব সুন্দরভাবে স্পষ্ট করেই উনি বলছেন যে তাহলে তো পাকিস্তানিদের কথা বলছেন, তো তাহলে তো উনারা আর দোষ করলেন কি? উনারা শোষণ করতেন ধর্মের নামে, আর আপনারা শোষণ করছেন মুক্তিযুদ্ধের নামে। এই যে মুক্তিযুদ্ধের বেশিরভাগ মানুষের অংশগ্রহণকারী মানুষের ভাগ্যের পরিবর্তন না ঘটা, তার বঞ্চনা মধ্যেই তার চিরকালীন উপস্থিতি, এইটাকেই উনি চ্যালেঞ্জ করতে চাইছেন, বা এটাকেই উনি জানান দিতে চাইছেন। তাকে একটা অজেয় শক্তি হিসেবে সেই রোগা পটকা, আমার মতো নিরোগা পটকা সব মানুষজন, অপুষ্টিতে ভরা মানুষজন, এদের কী করে বেঁচে থাকেন তারপরে,
এবং এই বেঁচে থাকা মানুষের হয়তো রোগা, কিন্তু তাদের চোখের মধ্যে সেই প্রতিবাদের আগুন আছে। তারা হয়তো জমিন ফেলে এসে রাস্তায় নামছেন না, কিন্তু তাকে কখনো বাধ্য হয়ে ফসল দাম না পাওয়ার কারণে ফসল ফেলে দিতে হচ্ছে, কখনো কীটনাশক খেয়ে আত্মহত্যা করতে হয়েছে। তো এই মানুষেরাই আসলে সুলতানের মানুষ, প্রান্তের মানুষ। আর সেটি শুধু কৃষি তো আমি একটা গোত্র হিসেবে বললাম প্রান্তের জায়গা থেকে, আরও অন্য সাধারণ যারা, তাদের বেলায়ও একই কথা প্রযোজ্য। তো যে কারণে আমরা হয়তো সুলতানকে যেমন তার আর্লি স্টেজে জমিদারদের সাহচর্যে বেড়ে উঠতে দেখব, বা শাহেদ সোহরাওয়ার্দীদের সাহচর্যে তার শিল্প বিখ্যাত ঘটতে দেখব, কিংবা সোহরাওয়ার্দী ফ্যামিলির সঙ্গে থেকে আরও বড় মানুষজনের সঙ্গ করার তার সুযোগ ঘটবে। কিন্তু এত সব কিছুর পরে উনি যখন তার নিজের গ্রামে গেলেন, সেই প্রান্তের মানুষজনের কাছে গেলেন, এবং যেখানে আসলে আমাদের বানানো শিল্প সংস্কৃতির ফ্রেমটা নাই, সেটা পরিব্যাপ্ত সর্বত্র, সেইখানে বিচরণ করা মানুষগুলোই তার আসলে শিল্প চর্চার বা তার চিন্তার বীজ। এটা বাংলার কৃষক। সো তাদেরকে ট্রিবিউট করেই আসলে সুলতান। তো আমার কাছে মনে হয় সুলতানের এই শতবর্ষের সময় যদি আমরা সুলতানের মানুষকে চিনে নিতে পারি, তাদের সম্মিলন যদি ঘটাইতে পারি, মানুষের মেলা করে তাদের কথাগুলো আমরা যদি জানতে পারি, বা তাদের আসলে এটি একটা রাজনৈতিক প্রকল্প, এটা আবার সাংস্কৃতিক প্রকল্পও বটে। তো আমাদের সংস্কৃতি যেমন এগ্রিকালচার থেকে বিচ্যুতির দিকে আসছে, রাজনীতিও তাই। ওই জমিন থেকে এসে এই ধরেন সংসদ ভবনে যে মানুষগুলো আসে, তারা আসলে আস্তে আস্তে সেই গন্ধটুকুন মুছে এই শহরে রাজ করতে আসেন। এইটার যতক্ষণ পর্যন্ত নজরটা আমাদের প্রসারিত না হবে, ওই যে ছোট ক্যানভাস শহরের এর মধ্যে চিপার মধ্যে বা এইটুকুন নিজের গণ্ডির মধ্যে দেখবার হাত থেকে রেহাই না পেলে আমাদের রাজনীতিরও মুক্তি নেই। আমার মনে হয় এইটাই সুলতানের চিন্তা, মানে আমি যেটুকু আন্দাজ করি। তো এটাও একটু বলা দরকার যে ধরেন আমার 35 বছর আগে যেমন তার প্রতি কৌতূহলটা কেন হয়েছিল, এটা যদি আমি আজকে নিজেকে জিজ্ঞেস করি, ধরেন আবার লম্বা সময় আমি এটা ধরেন কথা, আজম খান আমাকে যেভাবে তাড়িত করতো গানের বেলায়, বা আমরা রকস্টার হিসেবে পরবর্তীতে বিকশিত হইতে দেখি, ধরেন আপনাদের জেনারেশনে জেমসকে। তো আমাদের কিন্তু পেইন্টিংয়ের বা রকস্টার যদি বলি, সেটা সুলতান, সেটা জীবন আচরণে বা তার কাজের ব্যক্তিতে, এই বিস্তৃত বিচিত্র রকমের তার জীবন অভিজ্ঞতা তার কাজের মধ্যে আছে। আমরা শুধুমাত্র ওই ফ্রেমের মধ্যে শুধু গাদা গাদা করে মানুষের মাসেলটার মধ্যে আটকে আসি। আমার তো মনে হয় যদি ধরেন এই যে শহরের বড় ক্যানভাস হোর্ডিংগুলা, সেখানে সুলতানের ক্যানভাসে যদি ওই হোর্ডিংয়ের মধ্যে ধরেন ডিজিটাল প্রিন্টও মুদ্রিত হয়, এই শহরের মানুষগুলো দাঁড়ায় ঠিকই চিনতে পারবে এটা আমার ছবি, এটা আমার গ্রামের ছবি, এটা আমার দেশের ছবি। যেটা সুলতানের বেলায় আমরা যখন এই আপনার গ্যালারি কেন্দ্রিক যে আর্টের যে আমাদের বিকাশ শহরে, তো এই সুলতানের এক্সিবিশন তো গ্যালারির বাইরের, এই বড় বড় ক্যানভাসগুলো যখন বাইরে নিয়ে আসেন, তো সেইটা সাধারণ মানুষ যখন দেখতে পান, যাদের ছবি আঁকছেন তারা যখন দেখে চিনতে পারেন। এটাও একটু রসিকতা করে সুলতানকেও নানান সময় বলতে শোনা যায় যে কৃষক এসে দেখতে পান যে তার লাউটাকে উনি চিনতে পারতেছেন, তার গরুটাকে চিনতে পারতেছেন, তার জমিনটাকে চিনতে পারতেছেন। তো তার এই গরু দেখে তার মনে হয় যে এমন গরু যদি পাওয়া যেত স্বাস্থ্যবান, তাহলে তো চাষ করে একটু ফুর্তি হতো, আমোদ হয়। তো এইটা আমার কাছে খুব করেই মনে হয় যে পপুলার কালচার বলছে, পপ আর্ট বলি, বা এই যে অর্থে আমি বলতেছিলাম যে তার যে জীবন আচরণ বা তার যে চেহারা সুরত আমাদের কাছে মুদ্রিত আছে, এইটি আজকের তারুণ্যের কাছে হাজির হলেও তারাও তাকে এরকম রকস্টার হিসেবে, আর্টের রকস্টার হিসেবে চিনে নিতে পারবেন।